আপনি যদি 1000 জন ডেটা সায়েন্টিস্ট অথবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করেন তারা ডে টু ডে কোন পাইথনের লাইব্রেরিটা সবথেকে বেশি ইউজ করে, তাহলে তারা এক কথায় বলবে তারা পান্ডাস সবথেকে বেশি ইউজ করে। আবার আপনি কিছু র্যান্ডম ডেটা সায়েন্স, মেশিন লার্নিং অথবা ডেটা অ্যানালিসিসের জব পোস্টের দিকে যদি খেয়াল করেন, তাহলে একটা স্কিল সেট কমন দেখতে পারবেন, সেটা হচ্ছে পান্ডাস। তো পান্ডাস ছাড়া আপনার বাঁচার উপায় নাই, এই পান্ডাস আপনাকে শিখতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের পান্ডাস শেখাবো একদম বেসিক লেভেল থেকে। আর ইউটিউবে আপনি অনেকগুলো পান্ডাসের ভিডিও দেখতে পারবেন, কিন্তু এই ভিডিওতে স্পেশালিটি কি, আমরা অনলি পান্ডাসের ফ্রিকোয়েন্টলি ইউজড অপারেশনগুলো দেখব, যেটা আমি আমার ডে টু ডে লাইফে 5 বছর থেকে ইউজ করতেছি। আর আমি 3 বছরের প্রফেশনাল ক্যারিয়ারে আমি ডে টু ডে এই অপারেশনগুলো ইউজ করতেছি। পান্ডাসের লার্নিংয়ের কিন্তু শেষ নাই, কিন্তু আমরা এমন জিনিসগুলো শিখব যেটা 90% কেসে ইউজ হয়। সো চলেন শুরু করা যাক। আমরা প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। এই ফোল্ডারে আমরা 2টা ডেটা সেট রাখছি। আসলে এই ডেটা সেটগুলো দিয়ে আমরা পান্ডাস শিখব। এই ডেটা সেটগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো আপনারা শুরুতে একটা টার্মিনাল ওপেন করে নেবেন, আর এইখানে জুপিটার নোটবুক ইনস্টল থাকবে। এখান থেকে সিম্পলি জুপিটার নোটবুক আপনি রান করে নেবেন। এখন জুপিটার নোটবুক কিভাবে ইনস্টল করতে হয় এটা আমি পাইথনের প্লেলিস্টের প্রথম ভিডিওতে দেখাইছি, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। এই জুপিটার নোটবুক সার্ভার ওপেন হওয়ার পরে আমরা একটা নতুন জুপিটার নোটবুক ক্রিয়েট করে নিব। এটার নাম দিতে পারি আমরা পান্ডাস চিট শিট। আমাদের প্রথমে পান্ডাস লাইব্রেরিটা ইম্পোর্ট দিতে হবে। আমরা জানি পাইথনে এক্সটার্নাল কোনো লাইব্রেরি ইনস্টল অবস্থায় থাকে না। সো আপনাকে প্রথমে পান্ডাস ইনস্টল করে নিয়ে সেই পান্ডাসটা ইম্পোর্ট দিতে হবে। আর কোনো লাইব্রেরি যদি আপনি নোটবুক থেকে ইনস্টল করতে চান, তাহলে একটা এক্সক্লেমেটরি সাইনের পরে পিপ ইনস্টল অ্যান্ড সেই লাইব্রেরির নাম লিখলে সেটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এখানে আমার অলরেডি পান্ডাস ইনস্টল ছিল বলে দেখাচ্ছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। সো এটা আমরা সরাই দিব, আর এখানে আমরা পান্ডাস ইম্পোর্ট দিব, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। আমরা এখানে পান্ডাস ইম্পোর্ট দিলাম, আর এটাকে আমরা পিডি বলে কল করব। আমরা যখন পিডি বলে কোনো কিছু কল করব তখন আসলে পান্ডাস কল হবে। আমরা এটা ছাড়াও পান্ডাস ইম্পোর্ট দিতে পারতাম, কিন্তু সবসময় যখন আমরা পান্ডাস ইউজ করতে যাব তখন আমাদেরকে এই গোটা পান্ডাসটাই কল দিতে হবে। আমরা চাচ্ছি আমরা একটা ছোট নামে কল দিব, সেই জন্য এটা আমরা পিডি দিলাম। এখানে পিডি না দিয়ে অন্য কিছুও দেওয়া যেতে পারে, কিন্তু পিডি দেওয়াটা বেস্ট প্র্যাকটিস। সো প্রথম কাজ হবে আমাদের একটা ডেটা লোড করা। সো আমরা যেহেতু প্যান্ডাস দিয়ে ডেটা ম্যানিপুলেশন করব, সো আমাদেরকে একটা ডেটা লোড করতে হবে। ফার্স্টে ডিএফ নামে একটা ভ্যারিয়েবল নিলাম, pd.readcsv এই ফাংশনটা ইউজ করব, আর আমরা ডেটা ফ্রেমের পাথটা দিয়ে দিব। আমরা যে ডেটা ফ্রেমটা ইউজ করব সেটা হচ্ছে স্টুডেন্ট পারফরমেন্স ফ্যাক্টরস। এখানে আমরা যদি STU লিখি, পাথটা চলে আসতেছে। এখান থেকে আমরা যদি শিফট এন্টার প্রেস করি, সেলটা এক্সিকিউট হলো, ডেটাটা লোড হয়ে গেল। এখন আমরা চাইলে এই ডেটাটা এক্সপ্লোর করতে পারি। আমরা যদি df.head ফাংশন ইউজ করি, তাহলে দেখব এই প্রথম 5টা রো আমাকে দেখাচ্ছে ডেটার সব কলাম সহ। এখানে আরেকটা বিষয়, এই যে রিড CSV এই পাথটা, এটা কিন্তু আমার রুট ডিরেক্টরির পাথ। মানে আমি যে ডিরেক্টরি থেকে এই টার্মিনালটা ওপেন করছিলাম, সো এটা আমার জুপিটার নোটবুকের রুট ডিরেক্টরি হিসেবে এখন কনসিডার করা হচ্ছে। যদি এই ফাইলটা এই ফোল্ডারে না থেকে অন্য কোনো ফোল্ডারে থাকতো, তাহলে কিন্তু জাস্ট আমি এই ফাইলটার নাম দিয়েই এটা রিড করতে পারতাম না। কিন্তু আপনি যদি চান যে বাইরে কোথাও থেকে আপনি এই ফাইলটা অ্যাক্সেস করবেন, তাহলে আপনাকে এইভাবে অ্যাক্সেস করতে হবে। ধরেন এই ফাইলটা এই জায়গায় না থেকে বাইরে এই জায়গায় আছে, সো আমি এই জায়গার ডিরেক্টরিটা কপি করব। এই ডিরেক্টরিটা কপি করে এখানে বসাবো, তারপরে সামনে একটা আর দিব, তাহলেই আমার এই ডিরেক্টরি থেকে এই ফাইলটা লোড হচ্ছে। সো আপনি চাইলে এভাবে ডিফারেন্ট ডিরেক্টরি থেকেই ফাইল লোড করতে পারেন, কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি যে ডিরেক্টরিতে জুপিটার নোটবুক ওপেন করছেন সেই ডিরেক্টরি থেকেই ফাইল লোড করা। এখানে ডিএফ হেড দিয়ে আপনি ডেটার একটা প্রিভিউ দেখতে পাচ্ছেন। আপনি চাইলে ডেটার প্রিভিউ নিচ থেকেও দেখতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে ডিএফ টেল ফাংশনটা ইউজ করতে হবে।
তাহলে নিচ থেকে আপনি ডেটার প্রিভিউটা দেখতে পাচ্ছেন। আর এর ভেতরে যদি আপনি কোনো নাম্বার ইউজ করেন, বাই ডিফল্ট এটা 5টা রো দেখায়, আপনি যদি এখানে 10 ইউজ করেন তাহলে দেখবেন আপনাকে 10টা রো দেখাবে। সিমিলারলি আপনি যদি টেলের জায়গায় 7 পাস করেন তাহলে আপনাকে নিচ থেকে 7টা রো দেখাবে। আর আপনি হেড আর টেল দুইটাই যদি একসাথে দেখতে চান তাহলে আপনাকে ডিএফ লিখে সেলটা যদি এক্সিকিউট করে ফেলেন তাহলে আপনি শুরু থেকে 5টা এবং শেষ থেকে 5টা রো দেখতে পাচ্ছেন। আর এইখানে আপনাকে কয়টা কলাম আছে এই ডেটায় আর কয়টা রো আছে সেটাও দেখাচ্ছে। এটা আমরা এই ডেটার প্রিভিউ দিয়েও দেখতে পারি, কিন্তু আরেকটা ওয়ে আছে, সেটাতে আমরা খুব ইজিলি এটার রো আর কলাম দেখতে পারবো। সেটা হচ্ছে শেপ। আপনি যদি df.shape দেন তাহলে হচ্ছে ডেটায় কতগুলো রো কতগুলো কলাম আছে আপনাকে দেখাচ্ছে। প্রতিটা রোয়ে কলামের ব্যাপারে যদি আপনি আইডিয়া নিতে চান তাহলে আপনাকে df.info ফাংশন ইউজ করতে হবে। আপনি যখন ইনফো ফাংশনটা ইউজ করছেন তখন এখানে আপনাকে দেখাবে প্রতিটা কলামের নাম আর সাথে ডেটা টাইপের নাম। এই ডেটা টাইপের ব্যাপারে আমার একটা ডেডিকেটেড ভিডিও ছিল পাইথন প্লেলিস্টের, আপনারা সেটা যে দেখে আসতে পারেন এই ডেটা টাইপ বোঝার জন্য। আর এইখানে প্রতিটা কলামে নন নাল ভ্যালু কয়টা আছে সেটাও দেখাচ্ছে। এই ডিএফ ইনফোর মতন আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে ডিসক্রাইব। এই ডিসক্রাইব আসলে এই ডেটা ফ্রেমে যতগুলো নিউমেরিক্যাল ভ্যালু আছে মানে নাম্বারস আছে সেই নাম্বারসের কিছু স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপশন দেয়। যেমন ধরেন স্টুডেন্ট আইডির কতগুলো কাউন্ট আছে, স্টুডেন্ট আইডির অ্যাভারেজ কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত। তারপরে আপনি অ্যাট এ গ্লান্স একটা ডেটা ফ্রেমের যদি কলামসগুলো দেখতে চান তাহলে df.columns ইউজ করলে আপনি সেই ডেটা ফ্রেমের একটা কলামের লিস্ট পাবেন। এই লিস্টটা আপনি পরবর্তীতে ইউজও করতে পারেন। তারপর আপনি ইন্ডিভিজুয়ালি কোনো ডেটা ফ্রেমের কলামগুলো ডেটা টাইপসও দেখতে পারবেন। এখানে এসটা ছাড়া পড়ছে, সো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা কলামের এক একটা ডেটা টাইপস। এখানে অবজেক্ট এই নামটা আপনাদের কাছে অপরিচিত হতে পারে। এই অবজেক্ট বলতে আসলে স্ট্রিং বোঝাচ্ছে। এখন আপনারা চাইলে কোনো একটা কলামের ডেটা টাইপকে চেঞ্জও করতে পারবেন, সেটাকে বলা হয় টাইপ কাস্টিং। এখন পাইথনে কীভাবে টাইপ কাস্ট করে এটার ব্যাপারে পাইথন প্লেলিস্টে অলরেডি আমার একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখতে পারেন। ডেটা ফ্রেমে কীভাবে টাইপ কাস্ট করে সেটা আমরা এখানে দেখাচ্ছি। ধরেন আপনি অ্যাটেন্ডেন্স এই কলামটা বর্তমানে ইন্টিজার অবস্থায় আছে। আপনি যদি এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করতে চান তাহলে অ্যাস টাইপ ফাংশন ইউজ করে ভেতর দিতে হবে str। তাহলে দেখেন এটা অবজেক্টে কনভার্ট হয়ে গেল। এমনিতে এটা ইন্টিজার ছিল, এখন এটা অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। আপনি যদি এটা সরায় দেন, জাস্ট এটা যদি দেখেন তাহলে দেখবেন হ্যাঁ এটা ইন্টিজার ছিল, বাট আপনি যদি টাইপ কাস্ট করেন তাহলে এটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে ফ্লোটেও কনভার্ট করতে পারেন। এই আর্গুমেন্টের ভেতরে ফ্লোট ঢুকাই দিলে এটা ফ্লোট টাইপে কনভার্ট হয়ে গেছে। দেখেন এখানে দশমিকের পর একটা 0 দেখাচ্ছে। এই ছিল প্যান্ডাসের বেসিক ডেটা ফ্রেম অপারেশন। এই অপারেশনগুলো দিয়ে আপনি একটা ডেটা ফ্রেমের ব্যাপারে বা একটা ডেটা সেটের ব্যাপারে যত যা ধারণা দরকার সব পেয়ে যেতে পারেন। এখন আমরা নেক্সট যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সিলেকশন অ্যান্ড স্লাইসিং। সিলেকশন অ্যান্ড স্লাইসিংটা কি আসলে? আপনি ধরেন এই গোটা ডেটা ফ্রেম থেকে কিছু অংশ সিলেক্ট করতে যাচ্ছেন, বাকি অংশ সিলেক্ট করতে চাচ্ছেন না, এটাকে আমরা বলি সিলেকশন। এই ডেটা ফ্রেম থেকে আপনি 4টা কলাম ধরেন স্টুডেন্ট আইডিস, আওয়ার স্টাডিজ, অ্যাটেন্ডেন্স আর এক্সাম স্কোর, এই 4টা কলাম সিলেক্ট করতে চাচ্ছেন, বাকিগুলো চাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, আপনি যে কলামগুলো সিলেক্ট করতে চাচ্ছেন সেই কলামের একটা লিস্ট প্রিপেয়ার করতে হবে। আমরা কলামগুলো একটা লিস্ট প্রিপেয়ার করি। স্টুডেন্ট আইডি, আওয়ার স্টাডিজ, অ্যাটেন্ডেন্স অ্যান্ড এক্সাম স্কোর। এই কলামের একটা লিস্ট প্রিপেয়ার হয়ে গেল। এখন আপনি এই ডেটা ফ্রেমের সাথে যদি একটা লিস্ট অ্যাড করেন আর এই লিস্টের ভেতরে আবার যদি এই কলামের লিস্ট দিয়ে দেন তাহলে দেখবেন এই ডেটা ফ্রেমটা আপনি যেভাবে চাচ্ছিলেন ওইভাবে সিলেক্ট হয়ে গেল। এখন যদি আপনি এর ভেতরে কলামের নাম আস্তে আস্তে অ্যাড করতে থাকেন তাহলে দেখবেন ওই কলামগুলো এখানে অ্যাড হচ্ছে। অথবা আরেকটা কাজ করা যায়, এইখানে আপনি এরকম একটা লিস্ট ডিক্লেয়ার না করে এই কাজও করতে পারেন। ডেটা ফ্রেমের ভেতরে একটা লিস্ট
লিস্টের ভেতরে এই কলামের লিস্ট, আমরা আগে একটা ভ্যারিয়েবল কোটাটা পাস করে দিছিলাম, বাট আমরা একটা কলামের লিস্ট পাস করে দিলাম। এভাবে আপনি একটা ডেটা ফ্রেম সিলেকশন করতে পারবেন। বাট এটা তো ছিল কলাম ওয়াইজ সিলেকশন, আপনি কি রো ওয়াইজ সিলেকশন করতে পারবেন? হ্যাঁ, এটাও সম্ভব। আপনি যদি রো ওয়াইজ কোনো ডেটা সিলেক্ট করতে চান তাহলে আপনাকে আইলক ইউজ করতে হবে। আইলকের ভেতরে একটা লিস্ট থাকবে, লিস্টের ভেতরে আপনি যেখান থেকে সিলেকশন শুরু করতে চান, ধরেন আপনি 1 থেকে 7 নাম্বার পজিশন সিলেক্ট করতে চান, তাহলে আপনার স্টার্টিং পয়েন্ট হবে 1, তারপরে আপনাকে একটা কোলন দিতে হবে। আপনি যেহেতু 7 নাম্বার পর্যন্ত সিলেক্ট করতে চান তাহলে আপনাকে এন্ডিং পয়েন্ট দিতে হবে 7-এর পরেরটা 8 পর্যন্ত। এই কনসেপ্টটা হচ্ছে লিস্ট স্লাইসিংয়ের কনসেপ্টের মতন। লিস্ট কীভাবে স্লাইস করে এই ব্যাপারে আমি একটা ভিডিওতে অলরেডি ডিসকাস করছি, ঠিক ওই কনসেপ্টটাই এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে, কিন্তু ওইখানে আইলক বলে কিছু ছিল না, কিন্তু এখানে আইলক আছে, এটাই ডিফারেন্স। সো এটাই ছিল একটা ডেটা ফ্রেমের সিলেকশন অ্যান্ড স্লাইসিং। এখন আপনি যদি চান একটা ডেটা ফ্রেমের একটা সিঙ্গেল কলামকে আপনি ধরবেন, তাহলে এর ভেতরে লিস্ট না পাস করে আপনি জাস্ট এই কলামের নামটা পাস করে দিতে পারেন, তাহলে সে একটা সিঙ্গেল কলামকে আমাকে দেখাচ্ছে। এই সিঙ্গেল কলামের যতগুলো ডেটা আছে এই ডেটার টাইপ সবগুলো দেখাচ্ছে। এখানে আপনি আইলক ইউজ করে ঠিক সিমিলারলি স্লাইস করতে পারেন। ধরেন আপনি 2 থেকে 9 পর্যন্ত স্লাইস করতে যাচ্ছেন, তাহলে আমার স্টার্টিং পয়েন্ট হবে 2 আর এন্ডিং পয়েন্ট হবে, যেহেতু 9 থেকে আমি স্লাইস করতে যাচ্ছি তাহলে 9-এর পরেরটা 10। সো আমার 2 থেকে 9 পর্যন্ত স্লাইস হয়ে গেছে। স্টুডেন্ট আইডি এটা তো একটা নিউমেরিক্যাল ভ্যালু ছিল, কিন্তু ক্যাটাগরিক্যাল ভ্যালুর ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে জেনে থাকা দরকার, সেটা হচ্ছে এই প্যারেন্টাল ইনভলভমেন্টে কি কি ইউনিক ভ্যালু আছে। এখানে তো আমরা দেখতে পাচ্ছি লো, মিডিয়াম, হাই, আসলে আরও কি কিছু আছে, কি কি ইউনিক আছে। আপনি যদি কোনো একটা ক্যাটাগরিক্যাল কলাম সিলেক্ট করে সেটাতে ইউনিক ফাংশন ইউজ করেন তাহলে দেখবেন এখানে যতগুলো ইউনিক ভ্যালু আছে ততগুলো দেখাচ্ছে। এখন আমরা যদি দেখতে চাই এই স্কুল টাইপে কি কি ইউনিক ভ্যালু আছে, তাহলে আমরা দেখতে পারবো এখানে হ্যাঁ পাবলিক আর প্রাইভেট এই 2টা ইউনিক ভ্যালু আছে। আপনি চাইলে এটার ভ্যালু কাউন্টও দেখতে পারেন, এখানে পাবলিক কয়টা আছে, প্রাইভেট কয়টা আছে। এখানে আপনি যদি ভ্যালু কাউন্ট ফাংশন ইউজ করেন তাহলে দেখবেন এখানে পাবলিক স্কুল টাইপের নাম্বারটা দেখতে পাচ্ছেন, প্রাইভেট স্কুল টাইপের নাম্বারটা দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এটাকে পার্সেন্টেজ আকারে দেখতে পারেন, সেক্ষেত্রে ভ্যালু কাউন্টের ভেতরে নর্মালাইজ বলে একটা আর্গুমেন্ট আপনাকে ইউজ করতে হবে, এই আর্গুমেন্টটা ট্রু করে দিতে হবে, তাহলে এখানে কিন্তু পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে। আপনি চাইলে এটাকে 100 দিয়ে গুণও করে দিতে পারেন, তাহলে অ্যাকচুয়াল পার্সেন্টেজটা দেখতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে 69% পাবলিক ইউনিভার্সিটি আর 30% হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ফিল্টারিং। আপনারা যারা ফিল্টারিংয়ের ব্যাপারে জানেন না, ফিল্টারিং হচ্ছে কোনো ডেটা ফ্রেমকে কোনো একটা কন্ডিশনের ওপরে ফিল্টার করে নেওয়া। আমি যদি এক্সেল খুলে এটার একটা এক্সাম্পল দিই, ধরেন এই ডেটা ফ্রেমটা আমরা এক্সেলে খুললাম, তো আমরা চাচ্ছি এই ডেটা ফ্রেমে যাদের অ্যাটেন্ডেন্স 95%-এর ওপরে তাদেরকে রেখে বাকিগুলোকে ফিল্টার করে ফেলতে। তো আমরা দেখাই এক্সেলে কীভাবে ফিল্টার করে। এখানে প্যান্ডাসের সাথে সাথে আপনাদেরকে আমি এক্সেলও শিখাই দিচ্ছি। তাহলে আপনাকে কিবোর্ডে একটা শর্টকাট ইউজ করতে হবে, সেটা হচ্ছে Ctrl+Shift+L, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে সর্ট অ্যান্ড ফিল্টার একটা অপশন আছে, এখান থেকে জাস্ট ফিল্টারটা ইনেবল করে নেবেন, তাহলে দেখবেন আপনার ওপরে এরকম একটা আইকন দেখতে পাচ্ছেন। এখন আমি এই ডেটা ফ্রেম থেকে 95-এর নিচে যাদের অ্যাটেন্ডেন্স তাদেরকে বাদ দিতে যাচ্ছি। তাহলে এখানে দেখেন নাম্বার ফিল্টার আছে, এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে গ্রেটার দেন। এখানে অনেক রকম ফিল্টার আছে, আপনি চাইলে এখানে গ্রেটার দেন, ইকুয়াল টু, আরও অনেক কিছু করতে পারেন, অথবা এগুলো ক্লিক করে করে ফিল্টার করতে পারেন। কিন্তু আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটাই করি। আমরা এখানে চাচ্ছি গ্রেটার দেন 95-এর ওপরে অ্যাটেন্ডেন্সকে আমরা নিব। তো এখানে দেখেন আমরা 95 দিয়ে ফিল্টার করার পর দেখতেছি এইখানে যতগুলো ডেটা দেখতে পাচ্ছেন একটাও 95-এর নিচে নাই। সো 95-এর নিচে যতগুলো অ্যাটেন্ডেন্স আছে সবগুলো ফিল্টার হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে ঠিক আছে 95 অ্যাটেন্ডেন্সের আপনি ফিল্টার করে ফেলছেন, আপনি এখন আরেকটা ফিল্টার বসাইতে চাচ্ছেন। এখন যাদের টিচার কোয়ালিটি, এখান থেকে ক্যাটাগরিক্যাল কলামের ক্ষেত্রে আপনি যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করে রাখতে পারেন। ওকে, সো আমরা হাই চাচ্ছি, এখানে হাই দিয়ে আমরা সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে কিন্তু ইজিলি ফিল্টার হয়ে গেল। তো এই সিমিলার কাজটাই আমরা প্যান্ডাসে করব। এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমরা এক্সেলে যে এই কাজটা ক্লিক করে করে করতে পারতেছি, এটা কেন আমরা প্যান্ডাসে করব? আমরা সব কাজ কি এক্সেলে করতে পারি না?
আসলে আমরা সব কাজ এক্সেলে করতে পারি, কিন্তু এখানে আমাদের ডেটার ভলিউম দেখেন মাত্র 6000। আপনি যখন একটা প্রফেশনাল অর্গানাইজেশনে কাজ করবেন সেখানে কিন্তু আপনি এই 6000 ডেটা নিয়ে কাজ করবেন না, সেখানে আপনার লাখ লাখ কোটি কোটি ডেটা নিয়ে কাজ করতে হবে। তো ওই লাখ লাখ কোটি কোটি ডেটা হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি কিন্তু এক্সেলের নাই। এক্সেলে 10 লাখ রো লোড করা যায়, কিন্তু সেটা দিয়ে আপনি এক্সেলে যত না দ্রুত কাজ করতে পারবেন, পান্ডাসে তার থেকে অনেক গুণ ফাস্ট কাজ করতে পারবেন। তো আপনাকে ডেটা সায়েন্সের চিন্তা করতে গেলে এক্সেল একটা ভালো স্কিল, সাথে সাথে আপনাকে পান্ডাসে অনেক ভালো স্কিল হইতে হবে। সো আমরা দেখি পান্ডাসে কীভাবে ফিল্টারিং করা যায়। পান্ডাসে আপনি যে কলামটা ফিল্টার করতে চাচ্ছেন, প্রথমে আপনাকে সেই কলামটা সিলেক্ট করে নিতে হবে। ধরেন আপনি চাচ্ছেন অ্যাটেন্ডেন্স কলামটা সিলেক্ট করতে। সো অ্যাটেন্ডেন্স কলামে আপনি কন্ডিশন অ্যাড করবেন সিম্পলি 95, গ্রেটার দেন 95। যদি আপনার কাছে ডেটা টাইপ, কন্ডিশনিং, ফর লুপ এই জিনিসগুলা আননোন মনে হয়, তাহলে আপনাকে আমি বলবো আগে আপনি পাইথনের প্লেলিস্টটা কমপ্লিট করে আসেন, তারপর আপনি পান্ডাসে হাত দেন। অথবা এখানে আমি যে কন্ডিশনটা অ্যাপ্লাই করছি এই জিনিসটা বুঝতে আপনার সমস্যা হবে। আমি এখন যদি এই সেলটা এক্সিকিউট করি তাহলে দেখবেন এখানে প্রথম রোয়ের অ্যাটেন্ডেন্স 95 থেকে কম, দ্বিতীয় রোয়ের অ্যাটেন্ডেন্স 95 থেকে কম, থার্ড রোয়ের অ্যাটেন্ডেন্স 95 থেকে বেশি, এই জন্য এটা ট্রু দেখাচ্ছে। এখন এই জিনিসটাকে একটা লিস্টের ভেতরে র্যাপ করে আমরা যদি আবার এই ডেটা ফ্রেমটার ভেতরে পাস করাই দেই, তাহলে আমরা দেখব যতগুলো ফলস আছে ওই ফলস রোগুলো এই ডেটা ফ্রেম থেকে সরে গেছে, অনলি ট্রু এর রোগুলো আছে। এখন আপনি যদি ডেটা ফ্রেমের রো কাউন্ট দেখেন তাহলে দেখবেন এখানে 6660টা রো ছিল, এখন এটা ফিল্টার হয়ে 751টা রোয়ে কনভার্ট হয়ে গেছে। ওকে, এখন এইটা তো ছিল একটা সিঙ্গেল কলামের উপর ফিল্টারেশন, কিন্তু আপনি যদি এখন মাল্টিপল কলামের উপর ফিল্টারেশন চান তখন কি করবেন? আমরা এক্সেলে যে ফিল্টারটা অ্যাপ্লাই করছিলাম সেটা হচ্ছে টিচার কোয়ালিটি হাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার সাথে এই ফিল্টার তো আছেই, এই ফিল্টারের সাথে আরেকটা ফিল্টার অ্যাড করব। এই ফিল্টারটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে রাখি, সেটা অ্যান্ড অপারেটর দিয়ে অ্যাড করব। আমরা বলতে চাচ্ছি অ্যাটেন্ডেন্স 95-এর ওপরে হইতে হবে, আর টিচার কোয়ালিটি কপি করে এখানে টিচার কোয়ালিটি বসাই। টিচার কোয়ালিটি আমরা চাচ্ছি হাই। ওকে, আমরা যদি এখন রান দিই তাহলে দেখবো আমরা অনেকগুলো ফলস দেখতে পাচ্ছি, আসলে ভেতরে কোথাও কোথাও হয়তো ট্রু থাকতে পারে। এখন আমরা যদি সেমভাবে এইটাকে একটা লিস্টের ভিতরে র্যাপ করি, তারপরে তার বাইরে যদি আমাদের ডেটা ফ্রেমটা দিই, তাহলে দেখব আমাদের অ্যাটেন্ডেন্স 90-র ওপরে আর টিচার কোয়ালিটি সবগুলো হাই। ঠিক এইভাবে আমরা সিঙ্গেল কলাম অথবা মাল্টিপল কলামের ফিল্টারিং করতে পারি। এখন আরেকটা কেস আসতে পারে, সেটা হচ্ছে আমরা আবার এক্সেলটায় ব্যাক যাই। আমরা এখানে চাচ্ছি টিচার কোয়ালিটি নট অনলি হাই, আমরা সাথে লো ইউজ করব। ওকে, তো এখানে হাই লো দুটাই আসতেছে। যখন আমরা ফিল্টারের ভেতরে মাল্টিপল ক্যাটাগরিক্যাল ভ্যালু রাখবো তখন এই জিনিসটায় কিছু মডিফিকেশন আসবে। আমরা এটা কপি করে নিচে বসাই। এইখানে যে মডিফিকেশনটা আসবে, এখন তো আমরা সিঙ্গেল ভ্যালু ইউজ করতে পারতেছি না, এখন আমাদেরকে মাল্টিপল ভ্যালু ইউজ করতে হবে। হাই আর মিডিয়াম দুইটাই রাখতে যাচ্ছি। এখানে আমাদেরকে এই কলাম সিলেক্ট করার পরে ইজ ইন নামে একটা ফাংশন দিতে হবে। ইজ ইন ফাংশনের ভেতরে একটা লিস্ট দিতে হবে। এই লিস্টের ভেতরে থাকবে আমাদের যে ভ্যালুগুলো আমরা ফিল্টার করতে চাচ্ছি, হাই আর মিডিয়াম, এই দুইটা যেহেতু আমরা ফিল্টার করতে যাচ্ছি তাহলে হাই আর মিডিয়াম এখানে থাকবে। এখন যদি আমরা রান করি তাহলে দেখব আমাদের ফিল্টারেশন হয়ে গেছে। আর এটাকে যদি আমরা এভাবে র্যাপ করে দিই তাহলে দেখব আমরা শুধু এখানে হাই আর মিডিয়ামই দেখতে পাচ্ছি। হাই আর মিডিয়াম ছাড়া এখানে কিছু নাই। এখানে যতগুলো লো ছিল লোগুলো কিন্তু অমিট হয়ে গেছে। আমরা এখানে মাল্টি ফিল্টারেও এই সেম কাজটা করতে পারি। আমরা এই সেম ফিল্টারটা যদি এইখানে কপি করে বসাই দিই, এই ব্র্যাকেটের জায়গায় এখানে এই আগের ফিল্টারটা ছিল, এখানে আমরা নতুন ফিল্টারটা বসাই দিলাম, তাহলে দেখতে পারবো আমাদের অ্যাটেন্ডেন্স 95%-এর ওপরে আর টিচার কোয়ালিটি মিডিয়াম অ্যান্ড হাই। এইভাবে আমরা সিঙ্গেল কলামের উপর ফিল্টার করতে পারি, এইভাবে আমরা মাল্টিপল কলামের উপরও ফিল্টার করতে পারি। এখানে চাইলে আমরা আরও কলাম অ্যাড করতে পারি। আমরা আরও একটা কলাম অ্যাড করি। আমরা এই জিনিসটা কপি করি, নতুন করে লেখার দরকার নেই।
আমরা চাচ্ছি এখানে প্যারেন্টাল ইনভলভমেন্ট এই কলামটায় যাদের প্যারেন্টাল ইনভলভমেন্ট লো শুধু তাদেরটাই ফিল্টার করতে যাচ্ছি। এখানে আমরা লো বসাই দিই। এখন দেখি এখানে প্যারেন্টাল ইনভলভমেন্ট সব লো হয়ে গেছে, আর ডেটা ফিল্টার করার সাথে সাথে ডেটার রো কাউন্টও কমে যাচ্ছে। সো এইভাবে আমরা ফিল্টারেশন করব। আর ফিল্টারিং অপারেশন পান্ডাসের সব থেকে বেশি ইউজড একটা অপারেশনগুলোর মধ্যে একটা। পান্ডাস ইউজ করার সময় আপনাকে এই ফিল্টারিং করতেই হবে সবসময়। এখন নেক্সটে যে অপারেশনটা আমরা দেখব সেটা হচ্ছে সর্টিং। তো সর্টিং কি আপনারা বুঝতে পারছেন, ছোটো থেকে বড়োতে সাজানো অথবা এ থেকে জেড পর্যন্ত সাজানো। আপনারা এক্সেলও সর্টিং করতে পারেন। এক্সেলে যদি আমি এই স্টুডেন্ট আইডি কলামটা সর্ট করি, আচ্ছা আমরা আগের ফিল্টারটা উঠাই দিই, Ctrl+Shift+L প্রেস করলে আমাদের সব ফিল্টারটা চলে গেল। এখন আবার ফিল্টার অ্যাক্টিভ করি। ফিল্টার অ্যাক্টিভ করার পরে আমরা এই আওয়ার স্টাডি এই কলামটা সর্ট করতে যাচ্ছি। এখানে যদি স্মলেস্ট টু লার্জেস্টে সর্ট করি তাহলে দেখবো আওয়ার স্টাডিজটা একদম ছোট থেকে বড়তে সর্ট হয়ে গেছে। এই একই অপারেশন পান্ডাসে আমরা কীভাবে করতে পারি? প্যান্ডাসে সর্টিং করার জন্য আমাদের একটা সুন্দর ফাংশন আছে, df.sortValues। এই ফাংশনের ভেতরে বাই নামে একটা আর্গুমেন্ট আছে। বাইয়ের ভেতরে আপনাকে একটা লিস্ট পাস করতে হবে, আর লিস্টের ভেতরে থাকবে কলাম। ধরেন আমরা আওয়ার স্টাডিজ এই কলাম ধরে সর্ট করতে যাচ্ছি। আমরা যদি এখানে আওয়ার স্টাডিজটা ফেলে দিই তাহলে আওয়ার স্টাডিজ অনুযায়ী সর্ট হয়ে গেল। এখন কথা হচ্ছে এখানে বাই ডিফল্ট ছোট থেকে বড় সর্ট হয়েছে। এখন যদি আমরা বড় থেকে ছোট সর্ট করতে চাই তাহলে এখানে আরেকটা আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং। কোডে 3টা ওয়ার্ড লিখে ট্যাবে প্রেস করলে অটোমেটিক্যালি পুরো কোডটা চলে আসে। সো অ্যাসেন্ডিং আমরা যদি ফলস করে দিই তাহলে দেখবো এটা বড় থেকে ছোট সর্ট হয়ে গেছে। সিমিলারলি আপনি যেগুলো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল সেগুলো A to Z সর্ট করতে পারেন। সেই জন্য আপনাকে জাস্ট ওই ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলটা এই বাইয়ের ভিতরে দিয়ে অ্যাসেন্ডিংটা বাই ডিফল্ট অ্যাসেন্ডিংটা আমি ফার্স্টে সরাই দিই। এটা A to Z সর্ট হয়ে গেছে। তাহলে অ্যাসেন্ডিংটা যদি আপনি ফলস করে দেন তাহলে এটা Z to A সর্ট হয়ে যাবে। এখানে অর্ডার অনুযায়ী দেখেন P পরে আসে আর এখানে কলেজের C আগে আসে। সো আপনি যদি লাস্টের দিকে চেক করেন তাহলে দেখবেন হ্যাঁ C আছে। এখানে যেহেতু কিছু ভ্যালু মিসিং আছে সেগুলোর নাম দেখাচ্ছে। একটা জিনিস আমি স্কিপ করে গেছি, প্যান্ডাসে যদি কোনো রোতে কোনো কলামে কোনো ভ্যালু প্রেজেন্ট না থাকে তাহলে সেটা এরকম নান দেখায়। নান মানে এখানে কোনো ভ্যালু নাই, এটা ফাঁকা। এটা গেল সর্টিং। এটাও কিন্তু প্যান্ডাসের মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড একটা অপারেশন। এখন ভালো কথা, এই নান ভ্যালু কোন কলামে কয়টা আছে এটা কিভাবে বুঝবো আমরা? কোনো কি ওয়ে আছে যে কোন কলামে কয়টা নাল ভ্যালু আছে এটা দেখার? হ্যাঁ আছে। মিসিং ডেটা নাম দিই এটা। আপনি ডেটা সায়েন্স বলেন অথবা মেশিন লার্নিং বলেন, মিসিং ডেটা হ্যান্ডেল করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনাকে এখানে ইজ নাল একটা ফাংশন আছে, এটা ব্যবহার করলে আপনি ওই ডেটা ফ্রেমে কতগুলো নাল আছে সব পাবেন। আপনি এখানে যেগুলো ট্রু দেখতে পাবেন সেগুলোর ভেতরে আসলে নাল ভ্যালু আছে। এখানে আসলে কোথাও ট্রু দেখা যাচ্ছে না, প্রথম 5টা রো আর লাস্টের 5টা রোই দেখাচ্ছে। এভাবে তো কোন কলামে কী আছে এটার ব্যাপারে আইডিয়া পাওয়া পসিবল না। এখানে যদি আপনি আরেকটা ফাংশন ইউজ করেন সাম, তাহলে দেখবেন এখানে কোন কোন কলামে কতটা নাল আছে সেটা দেখাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে ঠিক আছে আমি এই কলামগুলোতে কোনো মিসিং ডেটা চাচ্ছি না, আমি এটা কিছু দিয়ে পূরণ করতে চাচ্ছি। আপনি চাচ্ছেন যে ঠিক আছে এই টিচার কোয়ালিটি, এটা টিচার কোয়ালিটি কী কী জানি ছিল, আমরা দেখি টিচার কোয়ালিটি কী কী আছে এখানে। আমরা এই ভ্যালু কাউন্ট ইউজ করে টিচার কোয়ালিটি দেখছিলাম, এটা আগেই দেখছিলাম আমরা। মিডিয়াম, লো অ্যান্ড হাই। আমরা এখানে যে মিসিং ডেটাগুলো আছে এখানে চাচ্ছি আননোন নামে একটা জিনিস বসাইতে। সো টিচার কোয়ালিটি যাতে মিডিয়াম, হাই, লো আর আননোন থাকে, যাতে দেখে আমরা বুঝতে পারি আচ্ছা ঠিক আছে এই টিচার কোয়ালিটির ব্যাপারে আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। টিচার কোয়ালিটির সাথে আপনাকে সিম্পলি ফিল এনে এই ফাংশনটা ইউজ করতে হবে। আর এই ফাংশনের সাথে এই ফাংশনের ভেতরে আপনাকে একটা স্ট্রিং পাস করতে হবে, সেটাই আপনার নাল ভ্যালুগুলো ফিল আপ করে দেবে। দেখেন এখানে এটা তো নাল ভ্যালুগুলো ফিল আপ হয়ে গেল। এখন যদি আপনি এর ভ্যালু কাউন্টগুলো দেখতে চান তাহলে আপনি এখানে কি দেখতে পাবেন? দেখেন এখানে কিন্তু লো, মিডিয়াম, হাই এটার সাথে একটা এক্সট্রা ভ্যালু অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আননোন। এখানে যতগুলো নাল ছিল ঠিক ততগুলো এখানে আননোন অ্যাড হয়েছে। ওকে, আমরা এখন এটা সরাই দিই। সরাই দেওয়ার পরে এটা আরেকবার রান করি, তাহলে দেখবো এখানে কিন্তু কোনো আননোন নাই।
তাহলে আমরা এই যে এই কাজটা যে করলাম, এখানে দেখাইলো যে ঠিক আছে আমার আননোন চলে আসছে, কিন্তু আমার মেইন ডেটা ফ্রেমে কেন চেঞ্জ আসলো না? কারণ আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো অপারেশন করছি এগুলো আমরা কোনো কিছুর ভেতরে অ্যাসাইন করিনি। এগুলো জাস্ট আমরা রান করে দেখছি প্রিভিউটা কী আসে। আপনি যদি অ্যাসাইন করতে চান তাহলে আপনার যে কাজটা করতে হবে, যেহেতু আপনি টিচার কোয়ালিটি এই কলামটা মডিফাই করছেন, এই কলামের ভেতরেই এই মডিফাইড ইনফরমেশনটা পাস করে দেওয়া লাগবে। আচ্ছা, এখন যদি আমি পাস করে দিই, এখন যদি আমি এটা রান দিই তাহলে দেখব ঠিক আছে, এটা আমি যে মিসিং ভ্যালুটা ফিল আপ করলাম সেই ইনফরমেশনটা এখানে চলে আসছে। ঠিক সিমিলারলি এই যে সর্ট করার পরে আমি যদি আবার এই ডেটা ফ্রেমটা দেখি তাহলে দেখব এটা সর্টেড অবস্থায় নাই। এটা তখনই সর্টেড অবস্থায় থাকবে আপনি যখন এটা অন্য কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে পাস করবেন। ধরেন ডিএফ সর্টেড, আপনি এটা সর্টেড ভ্যারিয়েবলের মধ্যে পাস করছেন। এখন আপনি যদি এটা দেখতে চান তাহলে দেখবেন হ্যাঁ এটা এখন সর্টেড অবস্থায় আছে। আমরা প্যারেন্টাল এডুকেশন দিয়ে সর্ট করছিলাম, দেখি তাহলে দেখবো হ্যাঁ ওইভাবে আমরা সর্টেড ডেটাটা পাচ্ছি। তো আপনাকে এই অপারেশনগুলো প্রতিটা করার পরে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখতেই হবে। ঠিক সিমিলারলি আপনারা কোনো কলাম মডিফিকেশন করলে সেই কলামটা অবশ্যই এক্সিস্টিং ডেটা ফ্রেমের সেই কলামের ভেতরে স্টোর করতে হবে, আদারওয়াইজ আপনারা এই চেঞ্জের রিফ্লেকশন দেখতে পারবেন না। সো এই ছিল আমাদের মিসিং ভ্যালু ইম্পিটেশন। আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে ওকে ঠিক আছে আমরা এই ডেটা ফ্রেমে যতগুলো মিসিং ইনফরমেশন আছে সবগুলো আমরা ফালাই দেব। সেই জন্য df.dropNA এই ফাংশনটা আছে। এই ফাংশনটা অ্যাপ্লাই করলে দেখেন যতগুলো মিসিং ভ্যালু ছিল আমাদের ডেটা ফ্রেমের সাইজ যদি দেখি, ওকে আমাদের ডেটা ফ্রেমের অ্যাকচুয়াল সাইজ কী ছিল, df.shape দিয়ে আমরা অ্যাকচুয়াল সাইজটা দেখতে পারি। ওকে, এটা ছিল অ্যাকচুয়াল সাইজ। এখন আমরা মিসিং ভ্যালুটা ফেলাই দেওয়ার পর সেটা দাঁড়াইলো 6450। সো এখান থেকে সব মিসিং ভ্যালু চলে গেছে। আমরা যদি এই ডেটা ফ্রেমের উপরে ইজ নাল অ্যান্ড সাম অ্যাপ্লাই করি, হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে কোনো মিসিং ভ্যালু নাই। এখানে প্রতিটা কলামের মিসিং ভ্যালুই কিন্তু পড়ে গেছে। আপনারা চাইলে প্রতিটা কলামের মিসিং ভ্যালু না ফেলে অনলি একটা পার্টিকুলার কলামের মিসিং ভ্যালু ফেলতে পারেন। সেই জন্য আপনাকে এই ড্রপ এনের ভেতরে সাবসেট নামে একটা আর্গুমেন্ট দিতে হবে। এই সাবসেটের ভেতরে আপনি যাচ্ছেন যে ওকে অনলি আমি টিচার কোয়ালিটি এইটার মিসিং ভ্যালু ফেলতে যাচ্ছি। এখন আপনি মিসিং ভ্যালু ফেলার পর দেখেন এখানে টিচার কোয়ালিটির কোনো মিসিং ভ্যালু এখানে নাই, অনলি প্যারেন্ট এডুকেশন আর ডিস্টেন্স ফ্রম হোম এটার আছে। আপনি চাইলে মাল্টিপল কলামের মিসিং ভ্যালু রেখে বাকিগুলো মাল্টিপল কলামের মিসিং ভ্যালু ফেলে দিয়ে বাকিগুলো রাখতেও পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে এই লিস্টটা বড় করতে হবে। তাহলে দেখেন এখানে ডিস্টেন্স ফ্রম হোম এটার মিসিং ভ্যালু কিন্তু পড়েনি, অনলি টিচার কোয়ালিটি আর প্যারেন্টাল এডুকেশন লেভেল এটার মিসিং ভ্যালুটা চলে গেছে। তো এইভাবে আমরা মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে পারি প্যান্ডাস দিয়ে। এখন চলেন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কলাম অ্যান্ড রো অপারেশন। কলাম অ্যান্ড রো অপারেশনের মধ্যে ফার্স্টে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কলাম রিনেম করা। ধরেন আপনি এখানে স্টুডেন্ট আইডি না লিখে আপনি ওই নামটা দিতে চাচ্ছেন স্টুডেন্ট রোল নাম্বার। তো এখানে আপনাকে ফার্স্টে রিনেম ইউজ করতে হবে, রিনেম একটা ফাংশন ইউজ করতে হবে। এই ফাংশনের ভেতরে আপনাকে একটা কলামস নামে আর্গুমেন্ট ইউজ করতে হবে। এই কলামস আর্গুমেন্টের ভেতরে আপনাকে একটা ডিকশনারি পাস করতে হবে। এই ডিকশনারিতে কি হিসেবে থাকবে প্রিভিয়াস নেমটা, আর ভ্যালু হিসেবে থাকবে কারেন্ট নেমটা। স্টুডেন্ট আইডি জায়গায় রোল নাম্বার দিতে যাচ্ছেন। আপনি এখানে চাইলে মাল্টিপল কলাম রিনেম করতে পারেন। এখানে আপনার জাস্ট এই ডিকশনারি সাইজটা বড় করতে হবে। আমি চাচ্ছি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কলামটা রিনেম করে দিব হচ্ছে এক্সারসাইজ। ওকে, এখন যদি আমরা শিফট এন্টার প্রেস করি তাহলে দেখব আমাদের এই কলাম দুইটা রিনেম হয়ে গেছে। পাইথন প্লেলিস্টে ডিকশনারি কীভাবে কাজ করে আমি সে ব্যাপারে ইন ডিটেল আলাপ করছি। এভাবে তো আমরা কলাম রিনেম করতে পারি। এখন চাইলে আমরা এই ডেটা ফ্রেম থেকে কোনো একটা কলাম ড্রপও করে ফেলতে পারি। সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে ডিএফ ড্রপ। এই ড্রপের ভেতরে থাকবে লিস্ট, লিস্টের ভেতরে থাকবে সিম্পলি কলামের নেম, আপনি যে যে কলাম ড্রপ করতে চাচ্ছেন। আমি চাচ্ছি এই ডেটা ফ্রেমে আওয়ার স্টাডিজ, অ্যাটেন্ডেন্স, প্যারেন্টাল ইনভলভমেন্ট এই তিনটা কলাম থাকবে না। আমি যদি এই ডিএফ ড্রপ এখানে এন্টার প্রেস করি তাহলে দেখব ওকে একটা এরর দেখাচ্ছে। এররটা কেন? কারণ হচ্ছে অ্যাক্সিস। আসলে ড্রপ করার সময় আমাকে বলতে হবে আমি আসলে
এই সোজা ড্রপ করতে চাচ্ছি না এই সোজা ড্রপ করতে চাচ্ছি, মানে হচ্ছে আমি কলাম ওয়াইজ কিছু ড্রপ করতে চাচ্ছি না রো ওয়াইজ ড্রপ করতে চাচ্ছি। আমি যেহেতু এটা কলাম ওয়াইজ ড্রপ করতে চাচ্ছি, এখানে আমাকে আরেকটা আর্গুমেন্ট ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাক্সিস ইকুয়াল টু 1। আমি যখন অ্যাক্সিস ইকুয়াল টু 1 দিব তখন এটা কলাম ওয়াইজ ড্রপ হয়ে যাবে। এখন আমরা চাইলে রো ওয়াইজও ড্রপ করতে পারি। ধরেন আমি হচ্ছে 0, 1, 2 এই 3টা রো ড্রপ করে দিতে চাচ্ছি, তাইলে এখানে লিস্টের ভেতরে 0, 1, 2 এটা দিতে হবে। আর যেহেতু এটা রো ওয়াইজ ড্রপ করতে চাচ্ছি, অ্যাক্সিসটা 0 করে দিব অথবা অ্যাক্সিসটা আমি সরাই দিব। মানে বাই ডিফল্ট অ্যাক্সিস 0 থাকে, তাহলে দেখবো এখানে দেখেন 0, 1, 2 এই 3টা রো নাই। এইভাবে আমরা খুব সিম্পলি একটা ডেটা ফ্রেম থেকে কোনো রো অথবা কলাম ড্রপ করে ফেলতে পারি। এখন আমরা যে ইম্পর্টেন্ট জিনিসটা শিখতে যাব সেটা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। এই ফিচার ইঞ্জিনিয়ারিং কিন্তু মেশিন লার্নিংয়ে একদম মাস্ট। এই ফিচার ইঞ্জিনিয়ারিং ছাড়া মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্সের কোনো কাজ করাই পসিবল না। এই ফিচার ইঞ্জিনিয়ারিংটা কি? সেটা হচ্ছে এই ডেটা ফ্রেমে যতগুলো কলাম আছে বা ফিচার আছে, এই ফিচারগুলোকে কাজে লাগায় নতুন কোনো ফিচার জেনারেট করে। যেমন এরকম হইতে পারে, আমরা একটা রেশিও বের করতে চাচ্ছি, সেটা হচ্ছে স্টাডিড আওয়ার আর স্লিপের রেশিও। স্টাডি আওয়ারের সাথে স্লিপের রেশিও বের করে আমরা একটা নতুন কলাম ক্রিয়েট করতে চাচ্ছি। সেই জন্য আমাদের যেটা করা লাগবে, আমাদের খুব সিম্পলি এই স্টাডিড আওয়ার আর স্লিপ আওয়ার এই দুইটা যদি আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা রেশিওটা পাই গেলাম। এখন যদি আমরা শিফট এন্টার প্রেস করি তাহলে দেখবো ওকে ঠিক আছে, আমরা এই রেশিওটা পাইছি। কিন্তু এই রেশিওটা একটা নতুন কলামের ভেতরে তো স্টোর করতে হবে। এই নতুন কলামটা কি হবে? সেই নতুন কলামের আমরা একটা নাম দিব। আমরা সেই কলামের নাম দিলাম স্টাডি টু স্লিপ আওয়ার। ওকে, এখন যদি আমরা ডেটা ফ্রেমটা দেখি তাহলে দেখবো এই ডেটা ফ্রেমের লাস্টে আমাদের স্টাডি টু স্লিপ আওয়ার এই কলামটা অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এই ভাগের জায়গায় এখানে যোগও করতে পারেন, আরও যে ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো আছে সেটাও করতে পারেন। এখন যদি আমি অ্যাড করি তাহলে দেখবো এখানে অ্যাড হয়ে গেছে। সো আমরা অ্যাড করে রাখতেছি না, আগে যেরকম ছিল ওইরকমই রাখতেছি। ওকে, এইভাবে আমরা কিন্তু দুইটা ফিচার কাজে লাগাই নতুন একটা ফিচার জেনারেট করতে পারি। আরেকভাবে ফিচার জেনারেট করা যায়, সেটা হচ্ছে অ্যাপ্লাই ফাংশন। ইউজিং ল্যামডা। এই ল্যামডাটা কি? ল্যামডাটা আপনারা যে পাইথনের ফাংশন দেখছেন, এই পাইথনের ফাংশন কিন্তু অনেকবার ইউজ করা যায়, কিন্তু ল্যামডা এমন একটা ফাংশন, এটা ছোট্ট একটা ফাংশন, এটা আসলে রিইউজেবল ফাংশন না, এটা ওয়ান টাইম ইউজ করা যায়। এটা কীভাবে করা যায় আমরা দেখি। এখন আমরা ধরেন এরকম একটা কেস হইল, এই স্টুডেন্টদের পরীক্ষার সময় এমন একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা ভুল ছিল। আমরা চাচ্ছি ঠিক আছে ওই কোশ্চেনটা যেহেতু ভুল ছিল, আমরা সেই কোশ্চেনে যে মার্কটা ছিল ওই মার্কটা সবার মধ্যে দিয়ে দিই। ধরেন ওই কোশ্চেনে 3 মার্ক ছিল, আমি চাচ্ছি হচ্ছে আমরা একটা নতুন এক্সাম স্কোর নিয়ে আসবো, ওই এক্সাম স্কোরের সাথে ওই কোশ্চেনের মার্ক তাদেরকে অ্যাড করে দিব। এক্সাম স্কোর নিউ আমরা এই কলামটা দিলাম, দেওয়ার পরে যে পুরাতন এক্সাম স্কোর আছে, এই যে পুরাতন এক্সাম স্কোর, এটার ওপর আমরা অ্যাপ্লাই করব ল্যামডা ফাংশন। সো ল্যামডা ফাংশনের ফরম্যাটটা এরকম, আমাদের পুরাতন এক্সাম স্কোর কলামটা ওইটা ছিল না, আমাদের পুরাতন এক্সাম কলাম ছিল এইটা। আচ্ছা ঠিক আছে, আমরা ভেরিয়েবলের মধ্যে পরে অ্যাসাইন করি, আগে আমরা অ্যাপ্লাই করে দেখি কাজ করতেছে কিনা। সো আমাদের এই এক্সাম স্কোর কলাম, এইটার সাথে আমরা 3 অ্যাড করতে যাচ্ছি। এখানে অ্যাপ্লাই, এর ভেতরে ল্যামডা ফাংশনের ফরম্যাটটা হচ্ছে এরকম, ল্যামডা এক্স। এখানে এক্স হচ্ছে এই ল্যামডার আর্গুমেন্ট। এখন এই এক্সের সাথে আমরা যদি 3 অ্যাড করি তাহলে বিষয়টা এরকম দাঁড়াইলো, এই এক্স এই রো থেকে এই এলিমেন্টটা নিয়ে এর সাথে 3 যোগ করবে, তারপরে এটা রিটার্ন করে দিবে। ঠিক সিমিলারলি এই 61-এর সাথে 3 যোগ করে রিটার্ন করবে, এরকমভাবে চলতে থাকবে। আমরা যদি এটা শিফট এন্টার প্রেস করি তাহলে দেখবো হ্যাঁ 3 যোগ হয়ে গেছে। এখন এই জিনিসটা চাচ্ছি আমরা এই কলামের মধ্যে স্টোর করতে। তো আমরা এখানে স্টোর করে ফেললাম। এখন যদি আমি চেক করে দেখি তাহলে কি দেখতেছি, তাহলে দেখবো আমরা নিউ এক্সাম স্কোর একটা নতুন কলাম অ্যাড হয়ে গেছে। সো এগুলো ছিল ফিচার ইঞ্জিনিয়ারিংয়ের একদম ইজি ওয়ে। আমরা আরও কিছু অ্যাডভান্স লেভেলের ফিচার ইঞ্জিনিয়ারিং শিখি,
তার আগে আমরা কি কেসে এটা ইউজ করব সেটা জানার চেষ্টা করি। আমরা যে এই এক্সাম স্কোরটা দেখতে পাচ্ছি, এই এক্সাম স্কোরকে আমরা গ্রেডে ভাগ করব। আমরা তো গ্রেডিং সিস্টেমের ব্যাপারে জানি যে 80+ হইলে A+, বা 70 নিচে হইলে A-। আমার ঠিক গ্রেডিং সিস্টেমটা ঠিক মনে নেই, সেই জন্য আমাদের একটা ফাংশন অ্যাপ্লাই করতে হবে। এই ফাংশনটা আমি আগে থেকে বানায় রাখছি, আমরা এই ফাংশনটা ইউজ করব। এই ফাংশনটা কিন্তু খুব সিম্পল, আপনারা যারা পাইথনের বেসিক কনসেপ্ট আছে তারা আপনারা বুঝতে পারছেন এই ফাংশনটা। এইখানে যদি আপনি কোনো মার্ক পাস করেন, ধরেন মার্ক দিলাম আমি 75, তাহলে আপনাকে ওই অনুযায়ী গ্রেড দিয়ে দিবে। ধরেন আপনি এখানে মার্কস দিলেন 90, তাহলে আপনাকে ওই অনুযায়ী একটা গ্রেড দিয়ে দিচ্ছে। এখন এই জিনিসটা আমরা ইউজ করব এই এক্সাম নিউ স্কোর এই কলামের উপরে। ওকে, এটা খুবই সিম্পল। আপনি যদি এক্সাম নিউ স্কোর এই কলামটা ধরেন, আমরা সিম্পলি EX লিখে ট্যাবে প্রেস করব, তাহলে আমাদের EX দিয়ে যতগুলো কলাম আসবে সবগুলো অটোমেটিক্যালি চলে আসতেছে। আমরা একটা সিলেক্ট করব, আমাদের পুরোটা টাইপ করার দরকার নেই। সো আমরা এখানে অ্যাপ্লাই করব জাস্ট এই ফাংশনটা। এই ফাংশনটা অ্যাপ্লাই করার সাথে সাথেই দেখব আমরা একটা গ্রেড পেয়ে গেছি। সো আমরা এই গ্রেডটা গ্রেড নামে একটা কলামের ভিতরে স্টোর করে ফেলি। এখন যদি আমি আবার ডেটা ফ্রেমটা দেখি, তাহলে দেখব এটা একটা গ্রেডে ভাগ হয়ে গেছে। এখন দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা এই গ্রেডগুলোর ভ্যালু কাউন্ট দেখি আগের মতন, তাহলে দেখতে পারবো আমাদের এখানে A গ্রেডের সংখ্যা সব থেকে বেশি, C খুব কম। আসলে আমাদের এখানে F গ্রেডের কেউ নাই। A+ গ্রেড অনলি 60 জন আছে। হ্যাঁ, আমার একটু দেখতে মন চাচ্ছে এই A+ পাইছে কারা আসলে। তাহলে আমরা কীভাবে ফিল্টার করছিলাম, গ্রেড ইকুয়াল টু A+। ওই যে আমরা আবার ফিল্টারিংয়ের কনসেপ্টে ব্যাক যাচ্ছি। এটা জাস্ট টেস্ট করার জন্য, আসলে এটা তো অলরেডি আমি করছি, জাস্ট একবার রিভিশন হয়ে গেল। এই কয়টা মানুষ আসলে A+ পাইছে, এই 7টা ব্যক্তি A+ পাইছে। ওকে, সো আমরা এটা ইগনোর করি। আমরা আরেকবার ফিল্টারিং দেখে ফেললাম এর ফাঁকে। এই ফাংশন ইউজ করে এই একটা কলাম থেকে ফিচার জেনারেট করছি। বাট কেসটা যদি এরকম দাঁড়ায়, আমরা এই স্টুডেন্টদের ট্রান্সপোর্ট দিতে চাচ্ছি, আর আমরা প্রায়োরিটি দিতে চাচ্ছি ফিমেল স্টুডেন্টদের। যে ফিমেল স্টুডেন্টদের বাসার ডিস্টেন্স অনেক বেশি, তাদেরকে আমরা ট্রান্সপোর্ট দিতে চাচ্ছি, তারা ইজিলি বাস ইউজ করে স্কুলে আসতে পারে। এটার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে এই ফাংশনটা। এই ফাংশনটা এরকমভাবে সিম্পলি ক্রিয়েট করা যাবে না। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডেটা ফ্রেমের স্ট্রাকচার অনুযায়ী এই ফাংশনটা ক্রিয়েট করতে হবে। এই ফাংশনে আমরা যে আর্গুমেন্টটা রাখবো সেটা হচ্ছে রো। আমরা এখানে রো ওয়াইজ ক্যালকুলেট করব। এই রো থেকে আমরা নিব জেন্ডার। এই জেন্ডার নামটা আমরা কিন্তু এই জেন্ডার কলামের সাথে ম্যাচ রেখে নিব। এখানে আমরা বলতেছি যদি জেন্ডার ফিমেল হয় আর যদি ডিস্টেন্স ফ্রম হোম ফার হয়, এখানে দেখেন ডিস্টেন্স ফ্রম হোম একটা কলাম আছে, এখানে ফার আছে, নিয়ার আছে, মডারেট আছে। যদি এটা হয় তাহলে আমরা রিটার্ন করব ওকে বাস, আর যদি এটা না হয় তাহলে আমরা রিটার্ন করব নো ট্রান্সপোর্ট। এখন এই জিনিসটা আমরা যদি অ্যাপ্লাই করি এই ডেটা ফ্রেমের উপরে, তাহলে কি আসে দেখি। অ্যাপ্লাই গেট ট্রান্সপোর্ট। তো এটা যদি আমরা শিফট এন্টার প্রেস করি, তাহলে দেখবো এখানে একটা এরর দেখাচ্ছে। ও বলতেছে আমি জেন্ডার খুঁজে পাইতেছি না। আসলে ফার্স্টে আমরা যেভাবে অ্যাপ্লাই করছিলাম সেটা হয়েছে কিন্তু কলাম ওয়াইজ অ্যাপ্লাই। সেখানে একটা ভ্যালু ওপর থেকে নিচ পর্যন্ত ধরে ধরে অ্যাপ্লাই করতেছে, কিন্তু এইটা আমরা যেটা করতে চাচ্ছি, এখানে যেহেতু মাল্টিপল রো ইউজ করছি, সে আসলে এই ওপর থেকে নিচে যাবে না, সে বাম থেকে ডানে যাবে, মানে কলাম ধরে ধরে যাবে। এই জন্য আমাদের এখানে অ্যাক্সিসের ভ্যালুটা চেঞ্জ করে দিতে হবে। অ্যাক্সিস যদি আমি 1 দিই, তাহলে দেখব এটা কাজ করতেছে। আমরা এখানে ট্রান্সপোর্ট একটা কলামের ভেতরে এটা যদি স্টোর করে ফেলি, এখন যদি আমরা এই ডিএফটা চেক করি, তাহলে দেখব সবার লাস্টে ট্রান্সপোর্ট নো ট্রান্সপোর্ট এই কন্ডিশন অনুযায়ী ফিচার জেনারেট হয়ে গেছে। সো এটাই ছিল ফিচার ইঞ্জিনিয়ারিং। আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গ্রুপ অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশনটা কি? এই ডেটা ফ্রেমে আমাদের জেন্ডার নামে একটা কলাম আছে। আমরা দেখতে চাচ্ছি এই জেন্ডারগুলোর ভেতরে মেল ফিমেলের অ্যাভারেজ এক্সাম স্কোর কত। এই জন্য আমাদের আসলে এটাকে মেল আর ফিমেলকে একটা গ্রুপে ভাগ করতে হবে। গ্রুপে ভাগ করার পরে আমাদের প্রতিটা গ্রুপের এই অ্যাভারেজ স্কোরটা বের করতে হবে। আমরা প্রথমে আমাদের দরকারি কলামগুলো একসাথে করে নিব। জেন্ডার দিলাম, আর এখানে এক্সাম স্কোর নিউ এই কলামটা আমি ইউজ করলাম। তো আমাদের এইটা হইলো। এখন আমরা চাচ্ছি যে প্রতিটা জেন্ডারের মেল ফিমেল যা যা জেন্ডার আছে তাদের এক্সাম স্কোর অ্যাভারেজ করে দেখতে।
এখানে আমাদেরকে গ্রুপ বাই একটা ফাংশন ইউজ করতে হবে। গ্রুপ বাই ফাংশন ইউজ করার পরে বাই একটা আর্গুমেন্ট আছে, বাইয়ের ভেতরে একটা লিস্ট থাকবে, লিস্টের ভেতরে থাকবে হচ্ছে আমাদের কলামের নাম। দেন আমাদেরকে অ্যাগ্রিগেশন ফাংশন ইউজ করতে হবে। আমরা যদি এটা রান করি তাহলে দেখব এখানে একটা ডেটা ফ্রেম গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি অ্যাগ্রিগেশন ফাংশন ইউজ করি, আমরা যেহেতু মিন বের করতে চাচ্ছি বা অ্যাভারেজ বের করতে চাচ্ছি, এখানে যদি মিন ইউজ করি তাহলে দেখব এখানে মেল ফিমেলের একটা অ্যাভারেজ এক্সাম স্কোর চলে আসছে। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে প্যারেন্টাল এডুকেশন লেভেলের সাথে এই এক্সাম স্কোরের কোনো রিলেশন আছে কিনা যদি দেখতে চাই, তাহলে জাস্ট এখানে আমাদের এটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে দেখতেছি যাদের প্যারেন্টাল এডুকেশন হাই স্কুল পর্যন্ত তাদের এভারেজ এক্সাম স্কোর কিন্তু অনেক লো। এরকম করে কিন্তু আমরা গ্রুপ করতে পারি। আমরা চাইলে মাল্টিপল গ্রুপও করতে পারি। আমরা এইটা দেখতে চাচ্ছি যে স্টুডেন্টদের রিসোর্সে অ্যাক্সেস আছে তাদের মধ্যে মেল ফিমেলের এভারেজ এক্সাম স্কোর কত। সো এটা 2 লেভেলের গ্রুপ। এখন যেহেতু এটা 2 লেভেলের গ্রুপিং, সো আমরা এখানে গ্রুপ বাই ইউজ করব। ঠিক একইভাবে গ্রুপ বাইয়ের ভেতরে জাস্ট কলামগুলোর লিস্ট আমরা কোন কোন কলামের জন্য গ্রুপ বাই করতে যাচ্ছি। তবে এখানে আমরা ফার্স্টে যে কলাম নেমটা দিব সেটার প্রায়োরিটি বেশি পাবে। এখন যদি আমি মিন করি তাহলে দেখব ফিমেল স্টুডেন্টদের ভেতরে হাই লো মিডিয়াম এভাবে ভাগ হয়েছে, মেলদের ভেতরে হাই লো মিডিয়াম এভাবে ভাগ হয়েছে। এখন আমরা এটাকে রিভার্স করে দিতে পারি। তাহলে কী হবে একটু আইডিয়া করেন। আমার এই অ্যাক্সেস টু রিসোর্স এটা সামনে চলে আসবে। ওকে, এখানে একটা এরর, ওকে হ্যাঁ জেন্ডার বানানো হয়েছে। অ্যাক্সেস টু রিসোর্স সামনে চলে আসছে, জেন্ডার পরে চলে আসছে। সো এভাবে আমরা গ্রুপ করতে পারি। এখানে মিনের জায়গায় আমরা চাইলে সামও ইউজ করতে পারি, তো এখানে সাম আকারে আসবে। এভাবে আমরা প্যান্ডাসে কোনো কিছু গ্রুপ করতে পারি। এখন গ্রুপিংয়ের আরেকটা টেকনিক আছে, সেটাকে বলা হয় পিভোটিং। আমরা দেখি পিভোটিংটা কি। পিভোটিং আসলে এক্সেলও করা যায়, আমরা এক্সেলও দেখি কীভাবে পিভোটিং করতে হয়। এই জন্য আমাদের আগে কন্ট্রোল এ দিয়ে গোটা টেবিলটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ইনসার্ট আছে, ইনসার্ট এখানে দেখব পিভট টেবিল একটা অপশন আছে। এখানে আমরা নিউ ওয়ার্কশিটে একটা পিভট টেবিল ক্রিয়েট করব। পিভট টেবিলে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে কলাম, একটা রো। আমরা জেন্ডারটা রাখতে চাচ্ছি রোতে, আর কলামে রাখতে চাচ্ছি অ্যাক্সেস টু রিসোর্সেস। তারপরে এই ভ্যালুতে রাখতে চাচ্ছি হচ্ছে আমরা এক্সাম স্কোর। এটা ফরম্যাট করে আমরা একটু অ্যালাইনমেন্ট ঠিক করি। হ্যাঁ, এখন একটু ভালোভাবে বোঝা যাচ্ছে। অ্যাগ্রিগেশন ফাংশন এখানে সাম আছে, আমরা সাম ইউজ না করে এখানে এভারেজ ইউজ করব। সো এখানে ফিল্ড ভ্যালু, এখান থেকে আমরা জাস্ট অ্যাভারেজটা ইউজ করি। আগে এই গ্রুপ বাইটাই আমরা যেভাবে দেখতে পাচ্ছিলাম, বাট এইটাতে কিন্তু আরেকটু বেটারভাবে দেখা যাচ্ছে, একটু বেটার ভিউ পাওয়া যাচ্ছে। সো এটাই পিভোটিং। এই পিভোটিংটা কিন্তু আপনি এইখানেও করতে পারেন। সেটার জন্য আপনাকে সিম্পলি পিভট টেবিল এই ফাংশনটা ইউজ করতে হবে। এই পিভট টেবিল ফাংশনের মধ্যে কিছু আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে ফার্স্টে ইন্ডেক্স। ইন্ডেক্সের ভেতরে হচ্ছে আপনি এই বাম পাশে কী দিতে চাচ্ছেন। বাম পাশে যেহেতু আমাদের জেন্ডার ছিল, আমরা বাম পাশে জেন্ডারটা দিই। ইন্ডেক্সের পরে আরেকটা আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে কলাম। কলামের ভেতরে আমরা দিব হচ্ছে অ্যাক্সেস টু রিসোর্স। দেন আরেকটা আর্গুমেন্ট হচ্ছে ভ্যালু। এই ভ্যালুসটা হচ্ছে আমরা কোন কলামের ওপরে আসলে কোনো অ্যাগ্রিগেশন করতে যাচ্ছি সেইটা। আর ফাইনালে যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে এক ফাংশন, সেটা মিন হইতে পারে, সাম হইতে পারে, অনেক কিছু হইতে পারে। হ্যাঁ, এখন যদি আমরা রান করি তাহলে দেখবো হ্যাঁ আমরা ওই ফরম্যাটে একটা পিভট টেবিল পাইছি। এখানে চাইলে হচ্ছে আমরা আরও মাল্টিপল কলাম অ্যাড করতে পারি, মাল্টিপল ভ্যালুজ অ্যাড করতে পারি। আমরা এখানে মাল্টিপল ভ্যালুজ বলতে আমরা যদি এখানে আওয়ার স্টাডিজ এটা অ্যাড করি তাহলে দেখবো এক্সাম স্কোর হাই মিডিয়াম লো, আওয়ার স্টাডিজ হাই মিডিয়াম লো, এভাবে ভাগ হয়ে গেছে। তো এটাই ছিল প্যান্ডাসের গ্রুপিং আর পিভোটিং। এখন আমরা নতুন আরেকটা কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে ডেট টাইম অপারেশন। তো একটা ডেটা ফ্রেমে ডেট টাইম থাকতে পারে, সেই ডেট টাইম নিয়ে অনেক রকম অপারেশন করা যায়, আমরা সেটাই দেখব। এই স্টুডেন্ট ইনফো, এই ডেটাটা আমরা লোড করি। রিড সিএসভি স্টুডেন্ট ইনফো। ওকে, স্টুডেন্ট ইনফোতে দেখতেছি আমরা স্টুডেন্ট আইডি, অ্যাকচুয়ালি স্টুডেন্টটাই হচ্ছে স্টুডেন্ট আইডি, তারপরে অ্যাডমিশন ডেট অ্যান্ড হোম টাউন। এই
অ্যাডমিশন ডেট আর হোম টাউন কিন্তু এই ডেটা ফ্রেমে মিসিং। ওকে, সো এখানে দেখতেছি একটা কলাম আছে, সেটা দেখে মনে হচ্ছে এটা ডেট, কিন্তু আমরা যদি এই কলামটা এভাবে দেখতে চাই তাহলে দেখব এটা কি ফরম্যাটে আছে। আমরা যদি ডেটা টাইপ দেখি তাহলে দেখব এটা অবজেক্ট ফরম্যাটে আছে। সো এটা অবজেক্ট মানে একটা স্ট্রিং ফরম্যাটে আছে। এখন আপনি এইটাকে ডেট টাইমে যদি কনভার্ট করতে চান তাহলে pd.datetime একটা ফাংশন আছে, pd.toDateTime। এইটা যদি আপনি এই অ্যাডমিশন ডেট কলামটার উপর ইউজ করেন তাহলে দেখবেন এটা ডেট টাইম অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। এই ডেট টাইম অবজেক্টে কনভার্ট হওয়ার পরে অ্যাডভান্টেজটা কি, আগের মতন রাখলে কি সমস্যা হইতো? আচ্ছা, এটা আমরা আগে রিপ্লেস করি এক্সিস্টিং কলামটা দিয়ে। এখন আমরা এটার উপর কিছু মজার অপারেশন করতে পারবো, যেমন হচ্ছে এই ডেট টাইম থেকে আমরা অনলি ডেট নিয়ে চলে আসতে পারবো। আমরা যদি .date দিই, .dt.date দিই, এটা ফাংশন না, তাহলে আমরা অনলি ডেটটা পাচ্ছি। এখানে ডেটের পর টাইমও থাকতে পারতো, 000 এভাবে টাইমও থাকতে পারতো, অনলি ডেটটা পাচ্ছি। আমরা যদি এখানে ডে দিই তাহলে দেখবো আমরা এখানে জাস্ট ডেটা পাচ্ছি। এখানে প্রথমটা যদি দেখি এটা 25 ছিল, 25টা পাচ্ছি। সিমিলারলি এখানে যদি আমরা মান্থ দিই তাহলে মান্থটা পাবো, এয়ার দিলে এয়ারটাও পাবো। এখন আমরা যদি চাই এখানে 1 2 3 4 মান্থ না থেকে জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে দেখি তাহলে সিম্পলি এখানে মান্থ নেম এই ফাংশনটা ইউজ করলে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি হিসেবে পাচ্ছি। আমরা যদি এখানে সিম্পলি ডে নেম ফাংশন ইউজ করি তাহলে দেখবো এখানে থার্সডে, ওয়েডনেসডে এভাবে ডে আকারে আসতেছে। এই জিনিসটা আমরা এই ডেটা ফ্রেমে স্টোরও করতে পারি। ডেটা ফ্রেমে যদি আমরা এভাবে নাম দিই ডে নেম, ডে আন্ডারস্কোর নেম, ডেটা ফ্রেমের কলামের নাম এভাবে আন্ডারস্কোর দেওয়া গুড প্র্যাকটিস। আসলে যখন আমরা MySQL ডেটাবেস শিখব তখন আমরা এই জিনিসটার ভ্যালু বুঝতে পারবো। আমরা ট্রাই করব কোনো একটা ডেটা ফ্রেমে আমরা যদি নতুন একটা কলাম ক্রিয়েট করতে যাই তাহলে যাতে আমরা অবশ্যই আন্ডারস্কোর দিই। এখন আরেকটা যে ইম্পর্ট্যান্ট অপারেশনটা শিখব সেটা হচ্ছে মার্জিং। আপনারা এই মার্জিং ওয়ার্ডটা শুনেই বুঝতে পারছেন যে জোড়া লাগাবো আমরা কিছু একটা। আমরা এই ডিএফ এর সাথে এই ডিএফ ইনফো এটা জোড়া লাগাবো। এই ডিএফ ডেটা সেটে কিন্তু আসলে এই ডিএফ ইনফোতে যে জিনিসগুলো আছে সেগুলো নাই। আমরা চাচ্ছি যে একটা ডেটা ফ্রেমে সবগুলো থাকুক। তো এখানে দুইটা ডেটা ফ্রেমের ইনফরমেশন আমাদেরকে মার্জ করতে হবে। আমরা যেহেতু ডিএফ এর সাথে মার্জ করতে যাচ্ছি, সেই ডিএফ এর পরে একটা মার্জ ফাংশন ইউজ করতে হবে। এই মার্জ ফাংশনের পরে আমাদেরকে ফার্স্টে যে আর্গুমেন্টটা দিতে হবে আমরা সেটা দিব হচ্ছে যেটার সাথে আমরা মার্জ করতে চাচ্ছি সেই ডেটা ফ্রেমটা। নেক্সট আর্গুমেন্টটা হবে আমরা কিসের ওপরে মার্জ করতে যাচ্ছি। এখানে আপনারা দেখেন এই ডিএফ ইনফোতে স্টুডেন্ট মানে আগের ডেটা ফ্রেমের স্টুডেন্ট আইডি, তো এখানেও স্টুডেন্ট আইডি আছে, এখানেও স্টুডেন্ট আইডি আছে, বাকি কোনো কিছুর কিন্তু মিল নাই। সো একটা কমন জিনিস না থাকলে কিন্তু আপনি মার্জ করতে পারবেন না। সো আমাদের কমন জিনিসটা হচ্ছে স্টুডেন্ট আইডি আর এখানে স্টুডেন্ট। তো এখানে আমাদেরকে দুইটা আর্গুমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে লেফট অন। লেফট অন বলতে এই লেফটে যে ডেটা ফ্রেম আছে সেটাতে কমন কোনটা? কমন হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি। আর সিমিলারলি রাইট অন, রাইট অনে কমন কোনটা? স্টুডেন্ট। সো এখানে লেফট অন রাইট অন এই দুইটা দিলে এখন যদি শিফট এন্টার প্রেস করি তাহলে দেখব আমরা দুইটা মার্জ করে ফেলছি। আমরা এখন দেখতেছি এই স্টুডেন্ট আইডি, এই স্টুডেন্ট আইডি, অ্যাডমিশন ডেট, হোম টাউন, ডে নেম এগুলো চলে আসছে এই ডেটা ফ্রেমে যা যা ছিল। তবে একটা জিনিস খেয়াল করবেন, দেখেন এই ডেটা ফ্রেমে কিন্তু অনেক ইনফরমেশন মিসিং, অনেক স্টুডেন্ট আইডি এই ডেটা ফ্রেমে নাই। সো এইগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি না। আমরা যদি চাই যে ঠিক আছে এই ডেটা ফ্রেমের যতগুলো ইনফরমেশন আছে সেগুলো থাকুক, বাট এই ডেটা ফ্রেমের যে ইনফরমেশনগুলো মিসিং আছে সেগুলো মিসিংই থাকুক, তাহলে আমরা এখানে হাউ একটা আর্গুমেন্ট দিব, সেখানে দিব হচ্ছে লেফট। হাউ লেফট দিলে লেফটে যতগুলো রো আছে সব রো সে প্রিজার্ভ করবে, রাইটে যদি কোনো ইনফরমেশন মিস থাকে সেগুলো আসলে মিসিং আকারে রাখবে। আমরা আবার রান করে দেখতেছি যে হ্যাঁ ঠিক আছে, আগের কাউন্টটা কিন্তু আমাদের মিলতেছে, কিন্তু স্টুডেন্ট আইডিতে আমাদের যতগুলো ইনফরমেশন আছে সব কিন্তু এখানে নাই। এটা আসলে এসকিউএল এর জয়নিংয়ের সাথে
এর সিমিলারিটি আছে। আমরা যখন এসকিউএল দেখব তখন এর ব্যাপারে আরও বেশি ডিটেলস জানবো, তখন মার্জিংটা আমাদের জন্য আরও বেশি ইজি হয়ে যাবে। সো এটাই ছিল মার্জিং। আমরা প্রায় লেসনের শেষের দিকে চলে আসছি। এখন সবার শেষে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে একটা ডেটা ফ্রেম আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি। ক্রিয়েটিং এ ডেটা ফ্রেম। ডেটা ফ্রেম ক্রিয়েট করার বেশ কয়েকটা ওয়ে আছে, তার মধ্যে সবথেকে এফিশিয়েন্ট ওয়েটা হচ্ছে ডিকশনারি দিয়ে। সো আমরা ডেটা ডিক্ট নামে একটা ডিকশনারি ডিক্লেয়ার করি। এর ভেতরে ফার্স্টে কি হিসাবে থাকবে কলাম নেম, আমরা দিলাম হচ্ছে ফ্রুট। ফ্রুটের ভেতরে ফ্রুট কি এর এগেনস্টে ভ্যালু থাকবে হচ্ছে একটা লিস্ট। আমরা কালার নামে আরেকটা কি দিলাম, কি এর ভেতরে ভ্যালু দিলাম হচ্ছে অরেঞ্জ, ইয়েলো। ওকে, এখন pd.dataFrame নামে একটা ফাংশন আছে। এই ফাংশনের ভেতরে আপনি যদি এই ডিকশনারিটা পাস করে দেন তাহলে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট হয়ে গেল। তারপরে আপনি চাইলে আরেকটা ডেটা ফ্রেম এভাবে ক্রিয়েট করতে পারেন। DataDict2 নামে আরেকটা কলাম আমি অ্যাড করছি, সেটা হচ্ছে ভিটামিন সি লেভেল। এখানে দিলাম হচ্ছে 10 অ্যান্ড 5, র্যান্ডম আমি একটা ভ্যালু দিচ্ছি। তো এটাও আমরা একটা ডেটা ফ্রেমে কনভার্ট করতে পারছি। আচ্ছা ঠিক আছে, এই ডেটা ফ্রেমটা আমরা একটা ডেটা ফ্রেমের ভেতরে স্টোর করি। ডিএফ ফ্রুট নামে একটা ডেটা ফ্রেমের ভেতরে আমরা একটা স্টোর করি। তারপরে ডিএফ ভিট নামে একটা ডেটা ফ্রেমের ভেতরে আমরা এই ডেটা ফ্রেমটা স্টোর করি। সিমিলারলি আমরা আরেকটা ডেটা ফ্রেম ক্রিয়েট করলাম। এই ডেটা ফ্রেমে একটাই কলাম। এখন আমরা চাচ্ছি এই ডেটা ফ্রেমের সাথে এই ডেটা ফ্রেম অ্যাড করতে। এই ডেটা ফ্রেমের সাথে এই ডেটা ফ্রেম আমরা কীভাবে অ্যাড করব দেখি। pd.concat একটা ফাংশন আছে, তার ভেতরে আপনাকে এই ডেটা ফ্রেমের লিস্ট পাস করতে হবে। আপনি ধরেন বেশ কয়েকটা ডেটা ফ্রেম অ্যাড করতে যাচ্ছেন, এভাবে লিস্ট পাস করতে হবে। তারপরে আমরা চাচ্ছি ডেটা ফ্রেমটা পাশাপাশি অ্যাড করতে। পাশাপাশি মানে এই ফ্রুট কালার, এখানে আরেকটা ডেটা ফ্রেম বসবে, এখানে ভিটামিন সি লেভেল চলে আসবে। তো এরকমের জন্য আমাদেরকে এখানে অ্যাক্সিসের ভ্যালু দিতে হবে 1, তখন দেখব এটা পাশাপাশি চলে আসছে। এখন আমরা আরেকটা ডেটা ফ্রেম চিন্তা করি। আরেকটা ডেটা ফ্রেম আমরা বানাই নিই এখানে। এটা আমরা কপি করি, কপি করে এখানে বসাই। বসানোর পর এখানে আমরা নাম দিই হচ্ছে fruit2 dict3। ওকে, এখানে ফ্রুট দিলাম হচ্ছে আমরা বেরি, কালার দিলাম হচ্ছে পার্পেল অ্যান্ড রেড। সো fruit2 আরেকটা ডেটা ফ্রেম ক্রিয়েট হলো। এখন আমরা চাচ্ছি এই ডিএফ ফ্রুটের সাথে এই fruit2 এই দুইটা উপর নিচে জয়েন করতে। সিমিলারলি আমরা এই কনক্যাট ফাংশনটা ইউজ করব। কনক্যাট ফাংশনের ভেতরে এরকম fruit1 আর fruit2 দিব। তারপরে এখানে যেহেতু আমরা উপর নিচে কনক্যাট করতে চাচ্ছি, আমরা অ্যাক্সেস 0 দিব, তাহলে এটা উপর নিচে কনক্যাট হয়ে গেল। এখন আমরা এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, নাম দিয়ে হচ্ছে নিউ ডিএফ। এখন আমরা চাচ্ছি এই ডেটা ফ্রেমটা আমরা এক্সপোর্ট করব এক্সেল আকারে। এক্সেল আকারে এক্সপোর্ট করার জন্য টু এক্সেল এই ফাংশনটা ইউজ করতে হবে আমাদের। তারপরে এখানে আমাদেরকে ফাইলের নাম দিতে হবে। ফাইলের নাম দিলাম ফর এক্সাম্পল নিউ export.xlsx। এই এক্সটেনশনটা দিতে অবশ্যই ভুল করা যাবে না, এটা ভুল করলে কিন্তু এই কোডটা রান করবে না। ওকে, আমরা এখন যে ফোল্ডারে ছিলাম এখানে যদি আমরা এক্সপোর্ট এই যে এই ফাইলটা দেখতে পাচ্ছি, তাহলে দেখবো ওকে এটা চলে আসছে। বাট এখানে আমরা এক্সট্রা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা 0101। এটা আসলে কি? এইটা আসলে আমরা যদি এই নিউ ডিএফটা দেখি, এই নিউ ডিএফের ইন্ডেক্স নাম্বার, কিন্তু আমরা চাই না যে ইন্ডেক্স নাম্বার সহ এক্সপোর্ট হোক। তো এখানে আমাদেরকে ইন্ডেক্স নামে একটা আর্গুমেন্ট এর ভেতরে জাস্ট এটা ফলস করে দিলেই ওকে, পারমিশন ডিনাই। ওকে, এটা ওপেন আছে দেখে পারমিশন ডিনাই করে দিছে, এটা আমরা ক্লোজ করে দিই। এখন রান দিই। এখন যদি আমরা এটা ওপেন করে দেখি তাহলে দেখব হ্যাঁ ওই ইন্ডেক্সটা নাই। ঠিক আমরা এইভাবেই ডেটা প্রসেস করার পরে, ডেটার সবগুলো ম্যানিপুলেশন করার পরে সুন্দরভাবে এক্সেল ফরম্যাটে এটা এক্সপোর্ট করতে পারি। আমরা চাইলে এটা সিএসভি ফরম্যাটেও এক্সপোর্ট করতে পারি, সেক্ষেত্রে এখানে 2 CSV দিতে হবে। আর এই
এক্সটেনশনটা CSV দিতে হবে, তাহলে এটা CSVতে এক্সপোর্ট হয়ে যাবে। এখানে দেখতেছি এক্সপোর্ট আরেকটা ফাইল আসছে, এটা কিন্তু CSV ফাইল, এটা কিন্তু এক্সেল ফাইল না, এই যে কমা সেপারেটেড ভ্যালু ফাইল। এই ছিল কমপ্লিট পান্ডাস। পান্ডাসে কম বেশি এই অপারেশনগুলোই করা হয়। আপনারা জানলেন পান্ডাসে কী কী অ্যাভেলেবল। এখন আপনাদের যেটা কাজ হবে এই জিনিসগুলো প্র্যাকটিস করা। এই প্র্যাকটিসটা আপনারা কিভাবে করবেন, এই নোটবুকটা খুব সুন্দরভাবে গুছায় আমি ডিসক্রিপশন বক্সে আপলোড করে দিব, আপনারা যাতে খুব ইজিলি এটা অ্যাক্সেস করতে পারেন। আর এইখানে আমি কিছু এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস প্রবলেম দিয়ে রাখছি আর কিছু ফিচার ইঞ্জিনিয়ারিং প্রবলেম দিয়ে রাখছি। এগুলো যদি আপনারা সলভ করেন তাহলে আপনাদের যে লার্নিংটা হবে সেটা হবে অ্যাকচুয়াল লার্নিং। এই প্রবলেমগুলোর থ্রুতে আপনারা গেলে এখন পর্যন্ত আপনারা যতগুলো অপারেশন শিখছেন প্রতিটা অপারেশনের প্র্যাকটিস হয়ে যাবে। আর আপনারা এগুলো নিজেরা ট্রাই করেন, আর যদি চান এগুলো সলভ করে আমি ভিডিও আপলোড করি প্যান্ডাসের, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্যান্ডাস কমপ্লিট করার পরে আপনাকে কোন পাথে যাইতে হবে এটার ব্যাপারে আমি এই ভিডিওতে খুব ভালোভাবে আলাপ করছি, আপনারা এটা দেখে আসতে পারেন। প্যান্ডাসের এই ভিডিওটা দেখার পরে যদি আপনার মনে হয় যে না ঠিক আছে আমার পাইথনের ব্যাপারে আরও কিছু জানার দরকার আছে, তাহলে আপনারা পাইথনের এই প্লেলিস্টটা দেখে আসতে পারেন। সো দেখা হচ্ছে সেই ভিডিওগুলোতে। আজকের মতন আল্লাহ হাফেজ।